কাজ করি, ওখান থেকেই আমি কাজ করি। কাজ করার পরে ওনারাই দেখে শুনে বিয়ে দিছিল। দেওয়ার পরে যখন আমার মানে ওনার মারা দেখে শুনে মানে আমার যেমন মামি বাসার লোকজন দেখে শুনে বিয়ে দিছিল, ওইরকম ওরও মা বাবা দেখেই বিয়ে দিছিল। গরিবে গরিবে আর কি পছন্দ করেই হয়েছিল। তো এর যে অন্য জায়গায় পছন্দ ছিল সেটা তো আর মা বাবারে বলে নাই। বিয়ে হওয়ার পরে ভালোই ছিলাম, পরে যখন ওই মেয়ে আবার সামনাসামনি দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, তখন আমার উপরে অনেক রকমের সমস্যা ক্রিয়েট করার পরে এই জন্য ওরে নিয়ে চইলা যায়। তারপরে আমি ওনারে নিজে ইচ্ছাগতভাবেই ছাইরা দিছি আর কি, যে যে আমারে চায় না তার সাথে আমি থাইকা অযথা তার জীবন নষ্ট করার কি দরকার। দর্শক আসসালামু আলাইকুম। আপনারা জানেন অসহায় দরিদ্র যাদের নিয়ে জীবনের গল্প তুলে ধরা হয়, তেমনি আসলে এক বোনের জীবনে আমরা গল্প শুনবো। তো চলুন আমরা কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বোন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। বোন, আপনার দেশের বাড়ি কোথায় এবং পরিবারে কে কে আছে একটু যদি বলেন। আমার দেশের বাড়ি গাইবান্ধা, আমি থাকি ঢাকায়, এখানে কাজ করি। পরিবারে আমার মামি আছে, মেয়ে আছে, এমনি আত্মীয় স্বজন আছে, নিজের বলতে তেমন কেউ নাই, মানে বাবা মা এগুলো নাই। আচ্ছা, আপনার পড়াশোনা আছে? হ্যাঁ, আমি ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করছি। কেন বাদ দিয়েছিলেন একটু প্রথম থেকে জানতে চাই। মানে আমি যখন ছোটোবেলায় তখন আমার আব্বু মারা যায়, তারপরে আমার আম্মু আমারে নিয়ে নানির বাসায় আসে। ওখানে আসার পরে যখন আমি ক্লাস 6 পর্যন্ত পড়ি তখন আমার আম্মু মারা যায়। পরে আমি, আমার মামা মামি আমরা ঢাকাতে আসি, এখানে এইদিকে শুনে বিয়ে শাদী হয়। তারপরে সেখান থেকে যাই হোক জীবনের কিছু খারাপ সময় পার হয়ে গেছে। একটা বেবি যখন আমার হয় তখন আমার স্বামীর সঙ্গে একটু সমস্যার কারণে ডিভোর্স হয়। বর্তমানে ভালোই ছিলাম, মামা ছিল, খাওয়াইতো পড়াইতো, মামা মামি চলতাম আর কি। মামা মারা যাওয়ার পরে মামিও আর দেখে না, গ্রামের বাড়িতে চলে গেছে, আমার মেয়েরে রাখে মামির কাছেই। আর আমি এখান থেকে যতটুকু পারি মেয়ের জন্য পাঠায় দিই, নিজে খাই। এই জন্যই লাইফে আসি, যদি একটু ভালো মনের মানুষ পাইতাম যে আমার মেয়ের দায়িত্ব নিত, একটু ভালো রাখতো, ভালোবাসতো। অনেক মানুষ তো আছে হেল্প সহযোগিতাও করে, সবাই তো আর জীবনসাথী বানানো সম্ভব না, একজনরাই বানাইতে হবে। আর যদি 2-4-5 টাকা কোনো ভাই হেল্প সহযোগিতা করে তাহলে অবশ্যই আমার জীবনের। জি, আমি একটু পিছনে যাচ্ছি। আপনি যেহেতু বলছেন আপনার পাশে কেউ নেই, আচ্ছা, বিয়েটা আসলে কার মাধ্যমে হয়েছিল এবং কতদিন সংসার করেছিলেন, কি কারণে চলে গেলেন, এই বিষয়টা একটু আমাদের ক্লিয়ার করবেন? মানে আমি যে বাসায় মূল সমস্যাটা শুরু হয়েছিল কি নিয়ে, এটা একটু বিস্তারিত বলবেন? বিস্তারিত বলতে ওই যে বললাম যে ওর মা আমারে দেখে পছন্দ করছে, আর আমার পরিবার থেকে ওরাই পছন্দ করছে, কিন্তু ওর যে অন্য জায়গায় পছন্দ ছিল সেটা তো বলে নাই। সেই মেয়ের সাথে আবার পরবর্তী দেখাশোনা হয়, মানে কথাবার্তা বলে, অশান্তি করে, মারধর করে আসে। ওই জন্য আমি ওনাকে নিজের ইচ্ছায় ছাড়া দিছি। দেওয়ার পর আমি মেয়েরে নিয়ে, আমার বর্তমানে আমার মামি মেয়েরে নিয়ে থাকে, আর আমি বাসাতে কাজ করে যতটুকু পারি পাঠাই দিই। আচ্ছা, বিয়ের আগে কি তাকে যাচাই করা হয়েছিল আপনার জীবন সঙ্গীকে? না, সেভাবে তো আমি ওগুলা পছন্দ করিনি, আর তখন তো অত বুদ্ধিও ছিল না যে যাচাই বাছাই। পরিবার থেকে দিছে, পরিবার থেকে করছি, ওরও পরিবার থেকে দিছে, করছে, কিন্তু ওর যে পছন্দ ছিল সেটা তো বলে নাই। মানে এই যে বিয়ের পরে আসলে পরিবার যেহেতু বিয়ে দিছে, আসলে এই পরিবারকে জানানো হয়েছিল এই বিষয়গুলো? হ্যাঁ, জানানো হয়েছিল। চলছিল। হ্যাঁ, ওর মা বাবা বলতেছে, মা এখন আমি কি করব ভাই রে, কথা হলো কি যে ঘরের সুখ তো বড় সুখ, বাইরের সুখ দিয়ে আপনি কি করবেন? শ্বশুর শাশুড়ি যদি খাবার পরার সব কিছু দিয়ে রাখে তাতে তো শান্তি নাই ভাই। ঘরের সুখ হলো বড় শান্তি, সেই সুখটাই যদি না থাকে একটা মেয়ের জীবনে, তাহলে শ্বশুর শাশুড়ি শান্তি দিয়ে কি করবে বলেন? এই জন্য আমি শান্তি পাই না দেখে আমি নিজেই সইরে আসছি। যেহেতু আমি পাই না, আমার জন্য ও পায় না, তো ওই পাক, আমি সইরে আসছি। আচ্ছা, এই যে বিয়ের কত বছর সংসার করেছিলেন? প্রায় 3 বছর। এই 3 বছরের মাঝখানে কি কখনো মনে হয়েছে অন্য মানুষকে সে চলাফেরা এরকম? হ্যাঁ, না, পরে 2 বছর ভালোই ছিল, যখন ওই মেয়েটার অন্য জায়গায় থেকে মানে বিয়ে হয়ে গেছে, পরে ডিভোর্স হয়েছে, পরে আবার যোগাযোগের পর থেকে এরকম মানে। আপনার সাথে বিয়ের হওয়ার আগে কি তার সাথে হ্যাঁ, কানেকশন ছিল? জি জি, মানে ও বলছে আমি তাই শুনছি, কিন্তু আমি তার অত আগে জানতাম না। আপনার পরিবার বা আপনি কখনো জানেননি? না না, বিয়ের আগে জানা হয় না, ওর পরিবারে জানেনি, আমরা আবার জানবো কেমন করে? কতদিন পর জানতে পারলেন? 2 বছর, মানে ওই মেয়ের যখন ডিভোর্স হয়েছে তারপর। তারপর? জি। তারপর জানার পরে আপনারা কি ভূমিকা ছিল আপনার?
ভূমিকা ছিল যে যে তো করুক, সমস্যা নাই, যেহেতু বিয়ের আগে ছিল হয়তো এখন ভালো হয়ে গেছে, কিন্তু 2 বছর ভালোই সংসার কাটলো। কাটার পর যখন ওই মেয়েটা আবার আসছে, হয়তো ডাকা সারা সুরা দেয়, এরপর থেকেই নানা রকমের অশান্তি করে, ঘরে অত্যাচার, জ্বালা যন্ত্রণা। শ্বশুর শাশুড়ি ভালো ছিল, কিন্তু তাদের ভালো দিয়ে কি করবো বলেন। একটা মেয়ে মানুষ অন্য মেয়ে মানুষের কাছে যখন তার হাজবেন্ড যায়, অনেকেই বলে তার কাছে ভালো থাকার জন্য যায়, আসলে সেই ভালো থাকার জিনিস কি আপনার ভিতরে নেই? ছিল, থাকবে না কেন? থাকার কারণে 2 বছর তো কোনো প্রবলেম হয় না। আমি তো বলতেছি যে আমার তো 2 বছর ভালোবাসারও কমতি ছিল না, তারও ছিল না। কিন্তু দ্বিতীয় ব্যক্তি যখন মাঝখানে আসে, এখানে ভালোবাসার কমতির কারণে আসে না, এটা একটা চোখের নেশা, শরীরের ধান্দার জন্য আসে। কি মনে করেন আপনি, আপনার কাছে কি কমতি ছিল সেই দ্বিতীয় পক্ষের কাছ থেকে আপনার? এখন সেটা উপর আলাই জানে, আমি কি বলবো। আমারে দেখা যদি মনে হয় যে কোনো জিনিসের কমতি আছে, তাহলে হয়তো হতে পারে, কিন্তু আমি তো জানা মতোই একটা বাচ্চার মা আমি, তারপরে আমার জীবনে কি কমতি থাকতে পারে? আচ্ছা, তারপরও আপনার থেকে কোনো অবহেলা, অনীহা বা কোনো অসম্মান, কোনো বিষয় নিয়ে তিনি রাগান্বিত ছিল কি না? না, সেই ধরনের কিছু না। ওই যে বললাম যে আগের জীবনের কথা হয়তো ভুলতে পারে নাই, তাই সেই জন্যই। একটা পুরুষ কখন ঘর ছেড়ে চলে যায়? এখন হয়তো আমি বুঝতে পারি না, হয়তো কোনো খামতি থাকতেও পারে, কিন্তু আমি তো আমার জানা মতো দেখতেছি না যে কোনো খামতি আছে। আপনি কি মনে করেন পুরুষরা শুধু দেহর পাগল? তা না হলে তাহলে কিসের পাগল বলেন? আমার তো একটা বাচ্চা আছে, আমার কি নাই যে আমার এদিক রাইখাও সে অন্য জায়গায় গেল? অনেকেই এই কথাটা বলে, আসলে আপনাদের ভিতর থেকে সংশোধন করা যায় কি না? যাই তো, কিন্তু অনেকবারই আমার শাশুড়ি বলছে, কিন্তু আমি থাকি না, যে যেহেতু আমার এ নিয়ে সুখী না, সেই জীবনে একটা মানুষের জীবনে মনে করেন যে অযথা ইয়া হইয়া, মানুষ হইয়া যে ঢুইকে থাকা, এটা তো দরকার মনে করি না, এই জন্যে আমি সইরে আসছি। অনেক মেয়ে মানুষ নিজের দোষ ঢাকার জন্য তার হাজবেন্ডের মাথায় দোষ চাপিয়ে দেয়, এমনটি আমরা অনেক জায়গায় শুনেছি। আসলে এই বিষয়টা যদি একটু বলেন আপনি। হতে পারে, হয়তো বলতেছি আমার হয়তো অজান্তে হয়তো কোনো দোষ আমার পাইছে, না হলে কিছু হয়তো একটা হয়তো তার মনের ভিতর হয়তো কিছু হয়েছে এই জন্য, কিন্তু আমি তো দেখতেছি আমি দিন শেষে, রাত শেষে, দিন শেষে আমি তার সাথে ভালোই ছিলাম 2 বছর, কোনো সমস্যা দেখা দেয়নি। যখন দ্বিতীয় ব্যক্তিটা আসলো, তারপরে এই ঘটনা। আচ্ছা, ভালোবাসা নিয়ে আমরা কথা বলছিলাম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে তার কাছ থেকে কোনো কমতি ছিল না, কিন্তু আমরা যেটা জানতে চাই আপুর কাছে, সেটা হলো যে আপনার ভালোবাসায় কমতি ছিল না, কিন্তু আপনি কি কারোর সাথে কোনো সম্পর্কে জড়িয়েছিলেন কিনা তিনি থাকা অবস্থায়? না, তা তিনি থাকা অবস্থায় আমি নিজের কাজকর্ম নিয়ে বাচ্চারে। তো এই যে চলে গেল, আসলে এই বিরহ নিয়ে কতদিন ছিলেন? প্রায় মনে করেন 1.5 বছর হইতেছে একলা একলা আছি। এর ভিতরে কোনো কিছু হয়েছে কিনা? না, এখনো সেভাবে হয় নাই কোনো কিছু। এখন বর্তমানে মেয়েরে নিয়ে আসি, আমার মামির কাছে থাকে মেয়ে, আমি এখানে ঢাকাতে থাকি, কাজকর্ম করি, মেয়ের জন্য যতটুকু পারি পাঠাই। যদি কোনো ভাই আমার এই দুঃখের কথাগুলো শুনে পাশে দাঁড়াতে চায় কিংবা একটু হেল্প সহযোগিতা করতে চায়, তাহলে করতে পারে, কিন্তু পুরো ভিডিওটা দেখে যদি ফোন টোন দেয়, কথাবার্তা বলে, অনেকেই ফোন ভিডিও না দেখে খালি নাম্বারটা নিয়ে কথা বলে, এই হয়েছে ও হয়েছে অনেক জিজ্ঞেস করে। তে লাইফে আসছি দুঃখের কথাগুলো শেয়ার করার জন্যই তো কথাগুলো বললাম। যদি না শুই নাই, সব ফোন দেয়, দিয়ে অনেক রকমের জিজ্ঞাসাবাদ করে, অনেক রকমের কথা বলে। তো এই জন্য বলতাছি যে যে হৃদয়বান ব্যক্তি ভিডিওটা দেখবে, দেখা শুই না যাই না বুঝা, যদি মনে হয় ফোন দেখ, যদি মনে না হয় যে না কথাগুলো ভালো লাগে নাই, ফোন দেওয়ার মতো না, তাহলে না দেওয়াই ভালো, অযথা বিরক্ত করার দরকার নেই। দর্শক, আমরা শুনছিলাম সেই বোনের কিছু জীবনের অংশ, এবং পরবর্তীতে আমরা আসলে তার বিস্তারিত ঘটনাগুলো তুলে ধরবো পরবর্তী প্রোগ্রামে। আপনারা সবাই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী প্রোগ্রাম দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।